চলচ্চিত্র নিয়ে অবিরাম পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করতেন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়। তার সেই অনুসন্ধিৎসু মনের পরিচয় খুঁজে পাওয়া যায় তার নির্মিত চলচ্চিত্রগুলোর ভাব, ভাষা এবং বিষয়ের বৈচিত্র্যে। সত্যজিৎ রায়ের এমনই একটি নিরীক্ষাধর্মী চলচ্চিত্র ছিল নায়ক। নায়ক সিনেমাটি বাংলা ভাষার সিনেমা জগতের একটি আইকনিক ক্লাসিক। এই সিনেমার শ্রেষ্ঠাংশে ছিলেন সাদা কালো যুগের বাংলা সিনেমার হার্টথ্রব হিরো উত্তম কুমার, আর নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর। ১৯৬৬ সালে নির্মিত এই সিনেমাটি জিতে নিয়েছিল বহু দেশি বিদেশি পুরস্কার এবং দর্শকপ্রিয়তা। এ সিনেমায় উত্তম কুমার হয়েছিলেন একজন সুপারস্টার, যার নাম ছিল অরিন্দম মুখার্জি। তিনি একটি জাতীয় পুরস্কার গ্রহণের জন্য রেলপথে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন। সেই ২৪ ঘন্টার যাত্রাপথে অদিতি সেনগুপ্তা নামের এক অল্প বয়সী সাংবাদিকের কাছে নিজের ভুলভ্রান্তি, নিরাপত্তাহীনতা ও অনুতাপ প্রকাশের মধ্য দিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তাই এই সিনেমার উপজীব্য বিষয়। অরিন্দম মুখার্জি বাংলা চলচ্চিত্রের হার্টথ্রব নায়ক। ডেবু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার সিনেমা কোনোটাই ফ্লপ হয়নি। উপরন্তু এবার তার ভাগ্য অতি সুপ্রসন্ন, কারণ সে পেতে যাচ্ছে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে ভারতের জাতীয় পুরস্কার। সিনেমার শিডিউল এতই টাইট যে শুরুতে অরিন্দম ভেবেছিল পুরস্কার নিতে দিল্লি যাবে না, তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় এমন মুহূর্তেও হাতছাড়া করা ঠিক হবে না। অনুষ্ঠানের আগের দিন যাবার প্রস্তুতি নেয়ার সময় তার বাড়িতে আসে তার বন্ধু কাম ম্যানেজার। এত অল্প সময়ের ডিসিশন হওয়ায় কয়েক জায়গায় ফোন করেও বিমানের ব্যবস্থা করা যায় না। এমনকি অন্য সময় হলে ট্রেনের আস্ত একটা স্লিপিং কামরা বুক করে ফেলা যেত, কিন্তু এত অল্প সময়ে সেটা আর সম্ভব হয় না। অরিন্দমকে তাই শেয়ার্ড কামরাতেই থাকতে হবে। তবে অরিন্দম ইদানিং একটু চিন্তিত হয়ে পড়েছেন তার শেষ সিনেমাটা নিয়ে, কারণ মুক্তি পাবার পর কয়েকদিন হয়ে গেছে সিনেমাটা তেমন একটা ব্যবসা করতে পারছে না। এই টেনশনের মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া, ভক্তদের অতি আগ্রহ সবকিছু থেকে দূরে থাকার জন্য এক পাতা ঘুমের ওষুধ নিয়ে নেন তিনি। উদ্দেশ্য, ঘুমের ওষুধ খাবেন আর স্লিপিং বার্থে পড়ে পড়ে ঘুমাবেন। এর মধ্যে খবরের কাগজ দেখে ভ্রু কুঁচকে যায় অরিন্দমের। গত রাতে মদ্যপ অবস্থায় বারে এক লোকের সঙ্গে হাতাহাতি হয়েছে তার। সেটা নিয়ে নিউজ পেপারে খবর বের হয়েছে তার নামে। নায়কদের নামে একটা খবরও ছাড়তে চায় না সাংবাদিকরা। এর মধ্যে নায়িকা ফোন করে অরিন্দমকে একা কেন দিল্লি যাচ্ছে সেটা নিয়ে একটু উষ্মা প্রকাশ করে। অরিন্দমের এসব খুব কৌশল করে ট্যাকেল দেয়া লাগে। সব নায়িকাই হিট নায়কদের সঙ্গে জুটি বাঁধতে পাগল হয়ে থাকে, তবে নিজের বাজার ঠিক রাখতে হলে অরিন্দমকে এসব দেখে শুনে পা ফেলতে হবে। তা না হলে কোন নায়িকার সঙ্গে আবার কখন বাজারে প্রেমের গুঞ্জন রটে যায় কে বলতে পারবে। সে সময় কলকাতা থেকে দিল্লির ট্রেনের ফার্স্ট ক্লাস বগিগুলোতে মোটামুটি ভদ্রস্থ সম্ভ্রান্ত বাঙালি পরিবারগুলোই চলাচল করত। এদের মধ্যে দুটি পরিবারের কথা শুরুতেই উল্লেখ করা যাক। বিখ্যাত ব্যবসায়ী হরেন বোস যাচ্ছিলেন তার স্ত্রী কন্যাকে নিয়ে দিল্লিতে। তার পাশের কামরাতেই নিজের নবপরিণীতা স্ত্রীকে নিয়েছিলেন মিস্টার মল্লিক। মিস্টার মল্লিকের আবার নিজের অ্যাড এজেন্সি আছে। শুরু থেকেই তার মধ্যে চাঞ্চল্য ছিল, যদি কোনোভাবে হরেন বোসের কোম্পানি থেকে কয়েকটি বিজ্ঞাপন বানানোর অফার পাওয়া যায় তাহলে তার অ্যাড এজেন্সি ফুলে ফেপে উঠবে। এসবের মধ্যেই স্টেশনে এসে পড়েন নায়ক অরিন্দম মুখার্জি। স্বভাবতই তার আগমনে রেল স্টেশনের সবাই নড়েচড়ে বসে। নিম্ন কিংবা মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সবাই রাস্তায় ভিড় করলেও উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর সবাই আগ্রহ থাকলেও পাছে লোকে কি বলে সেই ভয়ে প্রিয় নায়ককে নিয়ে কৌতূহল নিজেদের মধ্যেই চেপে রাখার চেষ্টা করে। অরিন্দমের জন্য বুক করা বার্থটা ছিল এক বৃদ্ধ সাহিত্য সমালোচক অভয় চ্যাটার্জির সঙ্গে। তবে অভয়বাবু এই বৃদ্ধ বয়সে এসেও ফিল্ম ইন্ডাস্ট্রিকে একদমই দেখতে পারেন না। তার মতে সব সিনেমার নায়কেরাই হয় উচ্ছৃঙ্খল, তাদের মদ খাওয়ার অভ্যাস থাকে, যেটা অভয়বাবু একদমই সহ্য করতে পারেন না। তার সঙ্গে একটু কথোপকথনের পর রেলওয়ে মাস্টারের সহায়তায় অরিন্দম তার সিটটা পাল্টে নেন। তার নতুন কামরাটি ছিল সেই ব্যবসায়ী হরেন বোসের পরিবারের সাথে। হরেন বোসের স্ত্রী এবং কন্যা নায়ক অরিন্দমের ভয়ঙ্কর ফ্যান। তার কন্যার জ্বর এসেছে বলে নতুন সিনেমাটা দেখা হয়নি এখনো। এছাড়া সব সিনেমা হলে গিয়ে দেখেছে তারা। তবে ব্যবসায়ী হরেন বোস নিজে এসব ফিল্মের ধার ধারেন না। তার মতে আমেরিকা কিংবা জাপানের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে গেলেও বাংলার ফিল্মগুলো এখনও রাবিশ লেভেলেই আছে। তবে অরিন্দমও তাকে পাল্টা কথা শুনিয়ে বুঝিয়ে দেন যে দেশের মেজরিটি জনসংখ্যা যেরকম সিনেমা চায় তাদেরকে সেটাই বানাতে হয়। সেই ট্রেনেই যাচ্ছিলেন মহিলা সাংবাদিক মিস অদিতি সেনগুপ্তা। তিনি আধুনিকা নামের একটি ম্যাগাজিন ছাপেন, যেটি ছিল মূলত নারীদের জন্য, নারীদের লেখা দ্বারা পূর্ণ একটি মাসিক পত্রিকা। ট্রেনে চড়েই তিনি এক নতুন মহিলা সাবস্ক্রাইবার জোগাড় করে ফেলেন।
যে বছরে 10 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে তার আধুনিকা পত্রিকার একজন গ্রাহক হয়ে যায়। এ সময় অরিন্দম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য ট্রেনের খাবার গাড়িতে আসলে সবার চোখ চলে যায় তার দিকে। আপাতত নতুন সাবস্ক্রাইবার হওয়া মহিলাটি তার মেয়ের জন্য একটি অটোগ্রাফ এনে দিতে অনুরোধ করে মিস সেনগুপ্তাকে। মিস সেনগুপ্তা অরিন্দমের কাছে অটোগ্রাফ নিতে যান, তবে কথাবার্তায় এটাও বুঝিয়ে দেন যে অটোগ্রাফটা অন্য কারো জন্য নিচ্ছেন তিনি। আসলে নায়কদেরকে তেমন একটা পছন্দ নয় এই আধুনিকা সাংবাদিকের। সিনেমাতে নায়কদের সবসময় দেবতুল্য হিসাবে দেখানো হয়, অর্থাৎ নায়কের কোনো ভুল বা ত্রুটি থাকতে পারে না এমন একটা রূপ দেওয়া হয়। একাধারে পড়াশোনায় ফার্স্ট ক্লাস, নাচে গানে পারদর্শী, ফাইটিংয়ে সবার সেরা, প্রেমিক হিসেবে সবচেয়ে রোমান্টিক, এরকম পারফেক্ট চরিত্রে অভিনয় করানো হয় সিনেমার নায়কদের। এই ব্যাপারটাই আধিক্যতা মনে হয় মিস সেনগুপ্তার। এদিকে সেই ব্যবসায়ী হরেন বোসের সঙ্গে সাক্ষাৎ করেন মিস্টার মল্লিক। মল্লিক নিজের অ্যাড এজেন্সির বিস্তারিত তথ্য দিয়ে বোসকে পটানোর চেষ্টা করেন যাতে মিস্টার বোস তাকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজটি দেয়। তবে মিস্টার বোসকে তেমন একটা কনভিন্সড মনে হয় না। মিস সেনগুপ্তাকে তার নতুন পরিচিত হওয়া মহিলাটি পরামর্শ দেয়, এ সময় নারীদের মধ্যে অরিন্দম নায়ক হিসাবে খুবই জনপ্রিয়। তার একটা সাক্ষাৎকার আধুনিকা ম্যাগাজিনে ছাপাতে পারলে মন্দ হতো না। এছাড়াও কোনোভাবে যদি গত রাতে বারে মাতাল অবস্থায় মারামারি করার ঘটনা সম্পর্কে নতুন কিছু জানা যায়, তাহলে খবরের কাটতি নিয়ে আর পেছনে ফিরে তাকাতে হবে না মিস সেনগুপ্তার। অরিন্দম তখন চা বিস্কুট আসার জন্য অপেক্ষা করছিলেন। মিস সেনগুপ্তা তার কাছে গিয়ে নিজের পরিচয় দেন। অটোগ্রাফ নেয়ার সময়কার একটু আগে করা রুক্ষ আচরণের জন্য অরিন্দম কিছুটা খোঁচা মারতে ভোলে না অদিতি সেনগুপ্তকে। তবে অদিতি সেই খোঁচাটা আপাতত মুখ বুজে সহ্য করে ইন্টারভিউ নেওয়া শুরু করে অরিন্দমের। কিন্তু অরিন্দম যে গতানুগতিক, তার জীবনের আদ্যপান্ত, যেটা সব জায়গাতেই সে বলে থাকে, সেটার বাইরে কোনো কিছুই বলতে রাজি না। মিস সেনগুপ্তা যখন অরিন্দমের ভেতরে থাকা ভয়, চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা আর হতাশার গল্প শুনতে চায়, অরিন্দম তখন সেসব নিয়ে কথা বলতে সরাসরি না করে দেয়। কারণ সে একজন নায়ক, সাধারণ মানুষের কাছে সে দেবতুল্য। তার জীবনেও যে হতাশা আর না পাওয়ার গল্প আছে, সেটা যদি সাধারণ মানুষ জেনে যায়, তাহলে তাদের কাছে তার এই নায়কোচিত রূপ আর থাকবে না। এভাবে সরাসরি রিফিউজ করে দেওয়ায় মিস সেনগুপ্তা কিছুটা অপমানিত বোধ করেন এবং কিছু না খেয়েই আবার তার সিটে ফিরে যান। তিনি তার সহযাত্রীদের কাছে উষ্মা প্রকাশ করে বলেন, এসব নায়কেরা আসলে কাচের ঘরে থাকা গাছের মতোই সুন্দর, যাদেরকে অনেক পরিচর্যা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। এদেরকে কাচের বাইরে থেকে দেখতেই সুন্দর লাগে, কিন্তু সাধারণ পৃথিবীতে বের করলেই এরা নষ্ট হয়ে যায়। অরিন্দম ফার্স্ট ক্লাসের সব যাত্রীদের সঙ্গেই টুকটাক হাসি বিনিময় করছিলেন। নায়কদের সব করতে হয়। এর মধ্যে অরিন্দম জাতীয় পুরস্কার পাচ্ছে শুনে সেই সাহিত্য সমালোচক অভয় বাবুর তার প্রতি ধারণাটা কিছুটা পরিবর্তিত হয়। সে তাকে নিজের কামরায় ডেকে অভিনন্দন জানায়। অরিন্দম নিজের বার্থে ফিরে যায়। আগেই বলেছি, তার সহযাত্রী হরেন বোসের পরিবারের সবাই তার অনেক বড় ফ্যান। তাদের কিছু কথার জবাব দিয়ে আয়েশ করে একটা সিগারেট ধরিয়ে বিশ্রাম নিতে থাকে অরিন্দম। এই সিনেমাতে প্রায়ই আমরা সবাইকে ওপেন পাবলিক প্লেসে ধূমপান করতে দেখি। মনে রাখতে হবে, এটা 60-এর দশকের সিনেমা। সে সময় ধূমপানের ব্যাপারে এত বিধিনিষেধ ছিল না। তবে এখন কিন্তু মোটামুটি সব দেশেই পাবলিক প্লেসে ধূমপান করা নিষিদ্ধ। এদিকে মিস্টার মল্লিক কিন্তু চেষ্টা করেই যাচ্ছেন হরেন বোসকে পটানোর জন্য, যাতে সে তার এজেন্সিকে দিয়ে বিজ্ঞাপন বানায়। তাদের কথার মাঝে মল্লিক সাহেবের স্ত্রী সেখানে আসে। মিসেস মল্লিককে দেখে হরেন বোসের চোখে একটা লোভের ঝিলিক দেখতে পাওয়া যায়। প্রথমে তিনি মিসেস মল্লিকের রূপের প্রশংসা করেন, তারপর তাকে বলেন তার মতো স্মার্ট মেয়েদের উচিত অফিসের কাজে জয়েন করা। এ সময় তিনি বাজে একটা প্রস্তাব দিয়ে বসেন। মিস্টার মল্লিককে তিনি বলেন একদিন তার দিল্লির বাড়িতে মিসেস মল্লিককে পাঠাতে, তখন তার সঙ্গে তিনি অ্যাড বানানোর ব্যাপারে কথা বলবেন। এ কথা শুনে কিছুটা রাগ করেই মিসেস মল্লিক আবার বগিতে ফিরে আসে। সে ভেবেছিল ব্যবসায়ী হরেন বোসের তেমন লোলুপ আচরণে তার স্বামী রিয়্যাক্ট করবে, কিন্তু সে অবাক হয়ে দেখে তার স্বামী মিস্টার মল্লিক বরঞ্চ তাকে আরও অনুরোধ করছে একবার হরেন বোসের বাসায় গিয়ে দেখা করতে। তার পাশে একটু বসে ঘনিষ্ঠ হয়ে মিষ্টি দুটো কথা বললে যদি কয়েকটা বিজ্ঞাপনের কাজ পাওয়া যায়, তাহলে তার ব্যবসার কাজের খুব সুবিধা হয়। স্বামীকে এই নোংরা প্রস্তাবে সাড়া দিতে দেখে মিসেস মল্লিক ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এদিকে বার্থে শুয়ে শুয়ে সিগারেটের ধোঁয়া দিয়ে রিং বানাতে বানাতে একসময় ঘুমিয়ে পড়ে নায়ক অরিন্দম মুখার্জি। ঘুমন্ত অবস্থায় যে স্বপ্নটা তিনি দেখেন, সেটা বাংলা সিনেমার জগতে এক অন্যতম আইকনিক সিন। এখন তো সিজিআই দিয়ে সহজেই অনেক অ্যানিমেশন তৈরি করা যায়, কিন্তু তখন প্রযুক্তির বড় কোনো সাহায্য ছাড়াই সত্যজিৎ রায় যেভাবে এই সিনটা নির্মাণ করেছিলেন, সেটা এখনও সারা বিশ্বের মানুষকে বিস্মিত করে।
স্বপ্নে অরিন্দম মুখার্জি দেখতে পান তিনি দাঁড়িয়ে আছেন এক টাকার পাহাড়ের উপর। তার পায়ের নিচে টাকা, যেদিকে দু চোখ যায় শুধু টাকা আর টাকা। এমনকি বাতাসের সাথে ভেসে আসছেও টাকা। প্রথমে চারপাশে এত টাকা দেখে তিনি খুশি হয়ে যান। আনন্দের সাথে আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি খেয়াল করেন চারপাশে টাকা ছাড়া আর কিছুই নেই। একটা জিনিস ভেবে দেখুন, টাকার মূল্য আমাদের কাছে কেন এত বেশি? কারণ টাকা একটা সার্বজনীন বিনিময়ের মাধ্যম। টাকা দিয়ে আপনি একটা দামি মোবাইল কিনতে পারবেন, টাকা দিয়ে আপনি খাবার কিনে খেতে পারবেন, টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি সবকিছু কিনতে পারেন। কিন্তু এমন একটা পৃথিবীতে যদি আপনি হঠাৎ চলে যান যেখানে টাকা ছাড়া আর কিছুই নেই, সেখানে আপনি টাকা দিয়ে কি করবেন? সেখানে তো টাকা দিয়ে কেনার মতো কোনো জিনিসই আপনি পাবেন না। আর দিন শেষে টাকা খেয়েও তো আপনি বাঁচতে পারবেন না। সেই পৃথিবীতে টাকা আপনার কাছে মূল্যহীন মনে হবে। অরিন্দমের কাছেও হঠাৎ করে সেটাই মনে হতে থাকে। হঠাৎ করে একটা ফোন বাজা শুরু করে তার চারপাশ থেকে। অরিন্দম লক্ষ্য করে টাকার স্তূপের ভেতর থেকে এক একটা কঙ্কালের হাত বের হয়ে এসেছে। প্রত্যেকটা কঙ্কালের হাতে এক একটা ফোনের রিসিভার। ভয়ে এদিক থেকে সেদিকে দৌড়াদৌড়ি করতে থাকে অরিন্দম। হঠাৎ সে লক্ষ্য করে তার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীটা যেন সরে যাচ্ছে। সে বুঝতে পারে সে পড়ে গেছে একটা টাকার চোরাবালিতে। দ্রুত সেই চোরাবালিতে তলিয়ে যেতে থাকে সে। হঠাৎ সেই বিরান ভূমিতে তার পাশে হাজির হয় তার এককালের অভিনয়ের শিক্ষক শঙ্কর দা। অরিন্দম অনেকবার শঙ্কর দাকে তাকে উঠাতে বললেও শেষ পর্যন্ত শঙ্কর দা তাকে আর সাহায্য করে না। ফলে টাকার চোরাবালিতে ডুবে যায় অরিন্দম। এই দুঃস্বপ্ন দেখে তীব্র আতঙ্কে ঘুম ভেঙে যায় তার। স্বপ্নের ঘোর কাটাবার জন্য কামরার বাইরে আসেন তিনি। এর মধ্যে সিগন্যালে ট্রেন থেমে যায়। নিচে নেমে এক কাপ চা খেতে খেতে লক্ষ্য করেন খাবার গাড়িতে একা বসে আছে মিস সেনগুপ্তা। যুবতী সাংবাদিককে দেখে যেন কিছুটা মায়া হয় তার। আগে ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে না করলেও এবার তিনি নিচ থেকেই ট্রেনে উঠে তার কাছে গিয়ে বসেন। নায়কদের আসলে কোনো বন্ধু হয় না। মাত্র যে স্বপ্নটা দেখলেন সেটা কারো কাছে বলার জন্য তার মনটা আকুলি বিকুলি করছিল। আপাতত স্বপ্নের কথাটা তিনি বলেন সেনগুপ্তাকে। তবে মিস অদিতি সেনগুপ্তাও তো একজন সাংবাদিক, তাই তিনি কাগজে টুকে নিতে থাকেন অরিন্দমের মনের ভেতরে লুকিয়ে থাকা ব্যক্তিগত উপলব্ধির স্বগোক্তিগুলোকে। স্বপ্নে অরিন্দম যে লোকটিকে বাঁচানোর জন্য আহ্বান করেছিল সেই লোকটি ছিল তার শঙ্কর দাদা। সম্পর্কে আত্মীয় না হলেও অরিন্দমের অভিনয়ের শিক্ষাগুরু ছিলেন তিনি। অরিন্দমের অভিনয়ে হাতেখড়ি হয় শঙ্করদার থিয়েটারে। পাড়ার কয়েকজন অভিনয়প্রিয় মানুষ মিলে বিভিন্ন অনুষ্ঠানে নাটক নামাতো তারা। এর মধ্যে এক বন্ধুর সহায়তায় সিনেমায় অভিনয়ের সুযোগ পায় অরিন্দম। কিন্তু এ কথা শুনে শঙ্করদা তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। তিনি চলচ্চিত্র জগৎকে একদম দেখতে পারতেন না। তার মতে ফিল্মে গ্ল্যামার আছে ঠিকই, কিন্তু সেখানে আর্টের কোনো ছিটেফোঁটা নেই। ফিল্মে অভিনয় করতে গেলে অরিন্দমকে হতে হবে পরিচালকের পুতুল মাত্র। শিল্পচর্চার কোনো স্বাধীনতা থাকবে না তার। আমজনতা যেরকম চাইবে সেরকম চরিত্রেই তাকে কাজ করতে হবে। শঙ্কর দাদার কথায় তখন ফিল্মে নামা থেকে বিরত থেকেছিল অরিন্দম। কিন্তু সে বছরই পূজার অনুষ্ঠানে দেবী বিসর্জনের সময় মারা যান শঙ্কর দাদা। তার শেষকৃত্য অনুষ্ঠানেই মন বদলে যায় অরিন্দমের। সে সেই বন্ধুকে ডেকে তার জন্য অডিশনের ব্যবস্থা করতে বলে। এই বন্ধুটি কিন্তু এখন অরিন্দমের ম্যানেজার হিসেবে কাজ করছে। যাই হোক, এরপর থেকে অরিন্দম একের পর এক হিট সিনেমা মুক্তি দিতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ স্টেশন চলে আসে, আর অরিন্দম মুখার্জিও বসা ছিলেন জানালার একদম পাশে। স্টেশনে থাকা লোকেরা অরিন্দমকে দেখে ট্রেনের সেই জানালার কাছে হুমড়ি খেয়ে পড়ে। অরিন্দমের এসব ফ্যানদের যন্ত্রণা সহ্য করার পুরনো অভ্যাস আছে, কিন্তু এত মানুষের ভিড়ে ভয়ঙ্কর লজ্জায় পড়ে যান মিস অদিতি সেনগুপ্তা। তাকে অবশ্য অরিন্দম বলে মুখ থেকে হাত সরিয়ে ইজি হয়ে বসতে, কারণ সে যদি লোকের ভিড়ে এত লজ্জা পায় তাহলে মানুষ আরও পেয়ে বসবে আর ধরে নেবে তার সঙ্গে অরিন্দমের কিছু একটা চলছে। অরিন্দম এরপর নিজে থেকেই অদিতি সেনগুপ্তার সাথে নিজের প্রথম দিনের শুটিং নিয়ে গল্প করতে থাকে, যাতে সে আর বিব্রত বোধ না করে। অরিন্দমের প্রথম সিনেমা ছিল বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাস অবলম্বনে, যেখানে তিনি ব্রজেশ্বরের চরিত্রে অভিনয় করেছিলেন। তার বাবার চরিত্রে অভিনয় করেছিল সে সময়ের পরাক্রমশালী অভিনেতা মুকুন্দ রায়। শুটিং সেটে মুকুন্দের ঠাট বাটে অন্য সবাই তটস্থ হয়ে থাকত। অবশ্য অরিন্দম মুকুন্দের ঘাড়ে ব্যথা শুনে একটু মাসাজ করে তার গুট বুকে চলে এসেছিল। মুকুন্দ রায় বলতো শুটিং সেটে একমাত্র অভিনেতারই কোনো বিকল্প নেই, অভিনেতা যা বলবে সবাইকে সেটাই করতে হবে। তবে একটা কথা বলতেই হয় যে মুকুন্দের সঙ্গে প্রথম সিনেমা করাটা অরিন্দমের জন্য সৌভাগ্য বয়ে এনেছিল। যদিও মুকুন্দদা বলেছিল অভিনেতাদের কোনো বিকল্প নেই, কিন্তু বাস্তবতা বড়ই নিঠুর। টানা 3টা ছবি ফ্লপ হবার পর মুকুন্দ রায়কে আর কেউ কোনো সিনেমাতে নিত না। অরিন্দম একের পর এক হিট সিনেমায় অভিনয় করে যখন তার ক্যারিয়ারে তুঙ্গে চলে এসেছে, সেরকম একদিন মুকুন্দ দাদা তার বাড়িতে অসহায়ের মতো এসে
করজোড়ে অনুরোধ করেছিল তাকে কোনো সিনেমাতে ছোটখাটো একটা পার্টে অভিনয়ের সুযোগ করে দিতে। একসময় শুটিং সেটে যার প্রতিপত্তি দেখেছে অরিন্দম, 3টা সিনেমা ফ্লপ করার পর তার এই অসহায় মূর্তি দেখে মনের ভেতরে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল সে। অরিন্দম বুঝতে পেরেছিল শিল্পীদের শেষ হয় এভাবেই। সিনেমা হিট করতে থাকলে যেমন সবাই তাকে মাথায় তুলে রাখে, সিনেমা ফ্লপ করলে তাকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবে না। সেই থেকে অরিন্দমের প্রচণ্ড ভয় হয় পাছে তার কোনো সিনেমা ফ্লপ না হয়ে যায়। এর মধ্যে অদিতি সেনগুপ্তার সেই সহযাত্রী একটা চিঠি দিয়ে তাকে মনে করিয়ে দেন গত রাত্রে বারে মাতাল অবস্থায় মারামারি করার ঘটনার ব্যাপারে অরিন্দমকে প্রশ্ন করতে। কিন্তু অরিন্দমের তখন নিজের জীবনের গোপন কথাগুলো বলার তালে পেয়েছিল। সে বলতে থাকে তার এক বন্ধু বীরেশের গল্প। ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছে তারা। বীরেশ চলে গিয়েছিল কমিউনিস্ট রাজনীতিতে, আর অরিন্দম করত থিয়েটার। বীরেশ মাঝে মাঝেই শ্রমিকদের অধিকার আদায়ে সচেষ্ট করার জন্য বিভিন্ন কলকারখানায় গিয়ে গণজমায়েত করে ভাষণ দিত, আর সে সময় দূরে দাঁড়িয়ে অভিনয়ের পাঠ প্র্যাকটিস করত অরিন্দম। এরকম একদিন ভাষণ দিতে দিতে পুলিশি হামলার মুখে পড়ে বীরেশ। সেদিন বীরেশকে বাঁচাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় অরিন্দম। পরে শুনেছিল বীরেশকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে। বীরেশ অরিন্দমের সাথে দেখা করতে এসেছিল 5 বছর পর। ততদিনে অরিন্দম বিশাল নায়ক হয়ে গেছে। বীরেশকে দেখে সে অনেক খুশি হয়ে যায়, কারণ এতদিন পরে নিজের একজন প্রকৃত বন্ধুর খোঁজ পেয়েছে সে। সবাইকে বিদায় দিয়ে বীরেশের সঙ্গে গল্প করতে বসে। বীরেশ অরিন্দমকে এক জায়গায় ঘোরাতে নিয়ে যেতে চায়। অরিন্দম নিজে গাড়ি চালিয়ে বীরেশের কথা মতো যেতে থাকে। পরে দেখা যায় অরিন্দমকে বীরেশ নিয়ে এসেছে একটা শ্রমিকদের ধর্মঘটে। সেখানে শ্রমিকদের মনোবল বাড়ানোর জন্য অরিন্দমকে ব্যবহার করতে চায় সে। অরিন্দম প্রচণ্ড ভয় পেয়ে যায় তখন। এখন তো সে বিরাট বড় নায়ক। এত বড় নায়ক শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে গিয়েছে জানলে দেখা যাবে সরকার ক্ষেপে গেছে। কোনো রকমে অরিন্দম গাড়ি থেকে বের না হয়ে সেখান থেকে চলে আসতে পেরেছিল। সেদিন সে বুঝতে পেরেছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর নিজের মতামত প্রকাশের আর স্বাধীনতা থাকে না। বীরেশের চোখে তো বটেই, নিজের চোখেও অনেক ছোট হয়ে গিয়েছিল অরিন্দম সেদিন। বীরেশ যেমন নিজের বন্ধুর জনপ্রিয়তাকে ব্যবহার করতে চেয়েছিল, ঠিক তেমনি অরিন্দমও চেয়েছে সমাজের সব সমস্যা থেকে নিজেকে আড়াল করে শুধুমাত্র নিজের সিনেমা প্রসার বাড়ানোর চেষ্টা করতে। অরিন্দম অনেক ছোট ফিল করছে দেখে অবশ্য মিস অদিতি সেনগুপ্তা তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। কারণ সমাজের জন্য কিছু না করলেও এই যে লাখ লাখ মানুষকে কিছু মুহূর্তের জন্য হলেও যে অরিন্দম বিনোদন দিতে পেরেছে, এটাও তো অনেক মানুষের কাছে অসম্ভবের মতো। অরিন্দমের ইন্টারভিউ শেষ করে মিস সেনগুপ্তা চলে যান তার সিটে। তার সহযাত্রীরা কি কি কথা হলো জানতে খুবই আগ্রহী, কিন্তু তার মাথার ভেতরে চলছে নতুন এক চিন্তাধারা। অনেক দূরের নাম না জানা নক্ষত্র যখন নিজ থেকে নিজের পরিচয় দেয় তখন যেমন অনুভূতি হয় অনেকটা সেরকম। ইতিমধ্যে অরিন্দমও ফিরে যায় তার কামরায়। বাকি রাস্তাটুকু ঘুমিয়ে কাটাতে চান তিনি, তাই খেয়ে নেন কয়েকটি ঘুমের ওষুধ। তবে ঘুমের মধ্যে তিনি আবারও ভাবনার জগতে ফিরে যান। তিনি যার কথা ভাবছিলেন সেই মহিলাটির নাম প্রমীলা চ্যাটার্জি। এক রাতের বেলা মহিলাটি সরাসরি চলে এসেছিল অরিন্দমের বাড়িতে। উদ্দাম আহ্বানে অরিন্দমকে আন্দোলিত করার চেষ্টা করে সে। উদ্দেশ্য অরিন্দমের পরবর্তী সিনেমাতে যাতে তাকে নায়িকা হিসাবে নেয়। মেয়েটির কথা ভাবতে ভাবতে অরিন্দম ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে অরিন্দম সেই প্রমীলাকে দেখতে পায়। বড় বড় পোস্টারে তার সঙ্গে প্রমীলার ছবি, যেন পরবর্তী সিনেমার নায়িকা হতে যাচ্ছে প্রমীলা। কিন্তু প্রমীলাকে অনুসরণ করতে করতে হঠাৎ এক পার্টিতে চলে আসে অরিন্দম। সেখানে গিয়ে সে জানতে পারে আসলে প্রমীলা চ্যাটার্জি একজন বিবাহিত মহিলা। অরিন্দমকে প্রমীলার স্বামী এবং তার বন্ধুরা ধরে প্রহার করা শুরু করে। এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় অরিন্দমের। তবে এটা কিন্তু স্বপ্ন হলেও সত্যি। গত রাতে বারে তার সঙ্গে সেই প্রমীলার স্বামীরই মারামারি হয়েছে। অরিন্দম জানতো না যে প্রমীলা বিবাহিত, তাই উঠতি নায়িকা হিসাবে প্রমীলার সঙ্গে দেখা সাক্ষাৎ করার ব্যাপারে সে কোনো বাদ বিচার করেনি। কিন্তু পরবর্তীতে প্রমীলার স্বামী এই বিষয়টি নিয়ে অরিন্দমের সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়। অরিন্দম সেই মারামারির স্মৃতি মনে করে মেজাজ হারিয়ে ফেলে। যেহেতু এই ঘরে নারী ও শিশু আছে, তাই তার ব্যাগ থেকে মদের বোতলটা নিয়ে বের হয়ে যায় কামরা থেকে। এদিকে সেই হরেন বোসকে মিস্টার মল্লিক নিজের কামরায় নিয়ে আসেন। দাবা খেলার ফাঁকে ফাঁকে হরেন বোস বারবার মিসেস মল্লিকের ব্যাপারে প্রশ্ন করছিলেন। মিসেস মল্লিক কিন্তু তার স্বামীর হরেন বোসের লম্পট চাহিদাকে প্রশ্রয় দেয়ায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। এতদিন তিনি শুনেছেন সিনেমায় যারা কাজ করে সেই মেয়েরা খারাপ হয়, তাদের নাকি কাজ পাবার জন্য প্রডিউসারদের বাসায় যেয়ে সময় কাটাতে হয়। আজ দেখছেন তার স্বামীর ব্যবসার কাজ পাইয়ে দেওয়ার জন্য নাকি তাকে এক ব্যবসায়ীর বাড়িতে যেয়ে সময় কাটিয়ে আসতে হবে। এই কষ্ট থেকেই কিনা বগির মাঝখান দিয়ে যাওয়ার সময় অরিন্দমকে তিনি সেই প্রমীলার মতো করেই অভিনয়ে সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করেন। তবে অরিন্দমের একবার ভুল থেকেই শিক্ষা হয়ে গেছে।
সে মিসেস মল্লিককে বলেন তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তার সঙ্গে কথা বলতে। মিসেস মল্লিক তার স্বামীর কাছে গিয়ে বলেন সে হরেন বোসের সঙ্গে সময় কাটাতে রাজি আছে, তবে এর বিনিময়ে তাকে সিনেমায় অভিনয় করতে দিতে রাজি হতে হবে। তবে এবার মিস্টার মল্লিক বেঁকে বসেন। ব্যবসা পাওয়ার জন্য পর্দার আড়ালে নিজের স্ত্রীকে অন্যের বাড়িতে পাঠাতে তিনি রাজি, কিন্তু নিজের স্ত্রী নায়িকা হলে সমাজের চোখে যে তার জাত যাবে। অরিন্দম কিন্তু পুরো 1 বোতল মদ সাবার করতে থাকে। রেল মাস্টারকে বলে ভেতর থেকে মিস সেনগুপ্তাকে ডেকে আনতে, আর তিনি একবার মদের গন্ধ শুকিয়ে আনেন সেই বয়স্ক সাহিত্য সমালোচককে। মদের গন্ধ শুকে তার নাক মুখ কুঁচকে যায়। আসলে প্রত্যেক অভিনেতারই মনে হয় সমালোচকদের কষ্ট দেওয়ার একটা বন্য ইচ্ছা থাকে। মদ্যপ অবস্থায় সমালোচককে বিরক্ত করে বন্য আনন্দ লাভ করে অরিন্দম। মাতাল হয়ে ট্রেনের দরজা খুলে বিপজ্জনকভাবে বাইরে মাথা দিয়ে ঘোরের মধ্যে চলে যেতে থাকে অরিন্দম। এ সময় মিস সেনগুপ্তা এসে তার ঘোর কাটান। অরিন্দমের বুকের ভেতরে অনেক কষ্ট জমে আছে। গত রাতে পার্টিতে এক বিবাহিত মহিলার সাথে বন্ধুত্ব করাকে কেন্দ্র করে তাকে হট্টগোল করতে হয়েছে। এই বিষয়টি তিনি অদিতি সেনগুপ্তার কাছে খুলে বলতে চান, কিন্তু অদিতি এসব কথা শুনতে চায় না। তার মতে কিছু জিনিস গোপন থাকাই ভালো। অরিন্দম আসলে এই মুহূর্তে ক্যারিয়ারের খুব নাজুক অবস্থায় আছে। তার করা শেষ সিনেমাটা ফ্লপ হতে যাচ্ছে, কারণ কাজটা করার সময় তার কোনো মনোযোগী ছিল না। খ্যাতির মোহে একসময় তার মনে হচ্ছিল সিনেমাতে তার উপস্থিত থাকা মানেই ছবি হিট, কিন্তু বাস্তবতা এরকম হয় না। কাহিনীর বাছ বিচার না করে সিনেমা করলে সিনেমা ফ্লপ হবেই। মদ্যপ অবস্থায় রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে অরিন্দম। তার রুমে থাকা হরেন বোসের স্ত্রী তীব্র শ্রদ্ধায় নিজের প্রিয় নায়কের পা জোড়া তুলে দেন বিছানায়। সকালে ঘুম ভাঙে অরিন্দমের। সে সময় নায়কেরা নিজেদের বিভিন্ন ছবি নিজেদের কাছে প্রিন্ট করে রাখতেন। বিশেষ কাউকে অটোগ্রাফ দিতে হলে সেই ছবির পিছনে অটোগ্রাফ দিয়ে দিতেন। কি সুন্দর সিস্টেম ছিল, তাই না? মিস্টার বোসের মেয়েকে এরকম একটা ছবিতে অটোগ্রাফ দেন অরিন্দম। ট্রেন দিল্লিতে পৌঁছে গেছে। অরিন্দম মিস সেনগুপ্তার সঙ্গে দেখা করে মাতাল অবস্থায় তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে অদিতি সেনগুপ্তা জানান অরিন্দমের সঙ্গে গতকাল তার যা কথা হয়েছে তার কোনো কিছুই সে ছাপাবে না, নিজের অন্তরেই সব কথাগুলো রেখে দেবে। অরিন্দম যেন একটু ভরকে যান। ট্রেন থেকে নামা মাত্র তাকে ঘিরে ধরে ভক্তরা, আর অরিন্দমের চোখ খুঁজে ফেরে অদিতি সেনগুপ্তাকে। নায়ক হয়ে যাওয়ার পর তার কাছের বন্ধুরাও যখন অচেনা হয়ে গিয়েছিল, তাদের ভিড়ে এই এক মহিলাকে তিনি পেয়েছেন, যার কাছে নিজের মনের সব কষ্ট বলার পরও মহিলাটি চেপে রেখেছেন। কিন্তু মহিলাটি অন্যদের মতো কিন্তু নায়কের কক্ষপথে আবর্তিত হননি। তিনি ফিরে গেছেন তার নিজের জীবনে। আর এখানেই শেষ হয়েছিল নায়ক অরিন্দমের জাতীয় পুরস্কার নেয়ার জন্য দিল্লি যাত্রা। নায়ক সিনেমাতে সত্যজিৎ রায় একজন জনপ্রিয় চলচ্চিত্র নায়কের মনস্তত্ত্ব উন্মোচনের চেষ্টা করেছেন। তার ভীতি, একাকিত্ব, অনুশোচনাবোধ এবং নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলো সুচারুভাবে উপস্থিত হয়েছে এই চলচ্চিত্রে। সময় বদলেছে ঠিকই, কিন্তু আমার কেন যেন মনে হয় এখনও বাংলার প্রত্যেকটা নায়কের জীবনে অরিন্দম মুখার্জির জীবনের কিছু না কিছু ছাপ আপনি পাবেন। আর এখানেই সত্যজিৎ রায়ের সফলতা। নায়ক সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ হচ্ছে। অনেকদিন আগে আমাদের চ্যানেলে আমি বাংলা ভাষায় প্রথম হরর সিনেমা কঙ্কাল সিনেমার এক্সপ্লেনেশন করেছিলাম। আপনারা যারা পুরাতন সিনেমার ফ্যান তারা আমাদের কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। কঙ্কাল সিনেমার এক্সপ্লেনেশন ভিডিওতে তেমন একটা সাড়া পাইনি। জানি না নায়ক সিনেমার এক্সপ্লেনেশন ভিডিওতে সাড়া পাবো কিনা। তবে সাড়া পাই বা না পাই, আমার ইচ্ছে আছে পুরনো বাংলা সিনেমাগুলোকে নিয়ে কাজ করার। আশা করি আমার সে যাত্রায় আপনাদেরকে পাশে পাবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।